হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ঈদ স্পেশাল তোমাদের জন্য একটা এপিসোড আজকে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে পাশে থেকো। আর আজকে দেখেছো আমি একটা সুন্দর রজনীগন্ধার মালা কালকে প্রিন্স কিনে দিয়েছিল, অনেকগুলো মালা ঠাকুরকে দিয়েছি। আর আজকে আমি নিজেও একটুখানি সেজে নিলাম। আমার এমনি ফুল খুব ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। তো কিরম লাগছে অবশ্যই বলো, ঠিক আছে? আচ্ছা চলো, গরম অত্যাধিক পড়ে গেছে, আজকের ঘটনায় যাব। যেতে যেতে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। ঘটনায় যাওয়ার প্রথমেই সবাইকে বলবো আজকের ঘটনাটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 18 বছরের নিচে যারা আছো তারা আজকের ঘটনাটা স্কিপ করবে। তো চলো ঘটনাটা শুরু করি। ঘটনাটা আমাদেরকে জানাই হচ্ছে অন্তরার বাড়ি হচ্ছে হেরিয়া, পূর্ব মেদিনীপুর হেরিয়ায় অন্তরার বাড়ি। অন্তরা বলে, দিদিভাই আমি যে ঘটনাটা আজকে আমি শেয়ার করছি হচ্ছে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে আছো তারা আজকের ঘটনাটা শুনবে না। তো চলো সময় না নষ্ট করে ঘটনায় ফিরি। আমাদের ঘটনাটা অন্তরা মাঝি পূর্ব মেদিনীপুর হেরিয়া থেকে ঘটনাটা শেয়ার করে। আমাদের অন্তরা বলে, দিদিভাই আমি যে ঘটনাটা আজকে তোমাকে জানাচ্ছি। অন্তরা বলে, দিদিভাই আজকে যে ঘটনাটা তোমাকে জানাচ্ছি এই ঘটনাটা আমার ঠিক বাড়ির পাশে একজনের সাথে ঘটে। ঘটনাটা শোনো, এতটা ভয়ঙ্কর ঘটনা আমি তোমাদের বলতে পারি এর আগে শুনুনি। যদিও আজকে আমি ঈদ স্পেশাল ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, ঈদের কিন্তু সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমাদের অন্তরা বলে, দিদিভাই আমার বাড়ির পাশে একজন ভাড়া আসে। আমাদের কিন্তু ওখানে স্থানীয়, আমরা আমাদের নিজেদের বাড়ি, কিন্তু আমাদের বাড়ির পাশে এক কাকু থাকেন। ওনার ওয়াইফ মারা গেছেন, প্রায় 8-9 বছর হয়ে গেছে। কাকুটার মেয়ে বাইরে থাকেন। কাকুটার মেয়ে না আসেন না, কারণ ওনার বাবার সাথে ওনার একমাত্র মেয়ে, মেয়েটির এমনই নেই। যতদিন মেয়েটির মা মানে কাকুর স্ত্রী যতদিন বাঁচা ছিলেন মেয়েটা ততদিন আসতেন। যখন মা মারা যান তারপর থেকে সেই মেয়েটি আর আসে না। কাকু ওই ভাড়া দেয়, মানে বাড়ির যে ভাড়াটিয়াদের বাচ্চা থাকে ওদের সাথে খেলা করে, মানে ওই ভাড়াটিয়ারাই হচ্ছে কাকুর লাইফ। কাকুর বয়স এখন বর্তমানে 62 বছর। ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে, প্রশ্ন আছে। ওই কাকু বেশি কাউকে অনেক দিনের জন্য ভাড়া দেয় না। 7 মাস, খুব জোর হলে 9 মাস, 8 মাস, 5 মাস এরকম ভাড়া দিয়েই তুলে দেয়। পাড়ায় একটা আলোচনা সমালোচনা হয় যে কি ব্যাপার, ইনি বাড়িতে ভাড়া দিচ্ছে, তারা ঠিকমতো টাকাও দিয়ে দিচ্ছে, কারণ যারা ভাড়া আসে তারা স্থানীয় দোকান থেকে মাস কাবারি মাল কিনছে, তাদের হাজবেন্ডরা চায়ের দোকানে আড্ডা মারছে, এরম কোনো কিছু নেই যে তাদেরকে তুলে দিচ্ছে, এরম কোনো কিছু নেই। কিন্তু তবুও কাকু বেশি কাউকে বেশি দিন ভাড়া রাখে না তার বাড়িতে। এরকমই আমাদের বাড়ির পাশে একটি ছেলে আর একটি মেয়ে আসে, তারা নতুন বিয়ে করে আসে, কাকুর বাড়িতেই তারা ভাড়াটা নেয়। আসলে কাকুর বাড়ির অ্যাড্রেসটা পায় এই কারণে, কাকু সব দোকানে দোকানে ভাড়ার জন্য ফোন নাম্বার দিয়ে টুলেট করে সব জায়গায় লিখে রেখে দিয়েছেন। এবার যে যেই প্রান্ত থেকে ভাড়ার দরকার হয় দোকানে ওদের সাথে যোগাযোগ করে ফোন নাম্বারে কাকুর কাছে ভাড়া চলে আসে। কাকুর ঘর কিন্তু ফাঁকা থাকে না, মানে ধরো আজকে উঠে যাচ্ছে, 1 সপ্তাহের মধ্যে আবার লোক চলে আসছে। কাকুর কিন্তু এরকম, এই না যে মাসের পর মাস ঘর পড়ে আছে, তা কিন্তু না। এবার ঘটনাটা বলি। সেই যে ছেলেটি আর মেয়েটি কাকুর বাড়িতে ভাড়া আসে, বউটির বয়স খুব জোর 23 বছর 24 বছর, ছেলেটার 25-26 বছর। জানা যায় যে ছেলেটি আর মেয়েটি
পালিয়ে গিয়ে বিয়ে করে। ওদের বাড়ি হচ্ছে উড়িষ্যায়। উড়িষ্যা থেকে ওরা এইদিকে চলে আসে, এসে ওরা ভাড়া আছে। বাড়ি থেকে যদি মেনে নেয় তাহলে ওরা আবার চলে যাবে। খুব ভালো কথা, কাকু ভাড়া দেয়। আবার আমরা প্রতিবেশী, আমার বাড়ির একদম পাশে, আমরা প্রতিবেশী, আমরা দেখছি যাক আবার একটা নতুন ভাড়া আসছে, একটা অল্প বয়সী ছেলে, একটা অল্প বয়সী মেয়ে। এইবার বেশ মাসখানিক যাওয়ার পর নতুন বিয়ে করা আসা ছেলেটি আর মেয়েটি দুজনে রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করত। তো আমরা যেহেতু একদম পাশাপাশি থাকি, আমার বাবা আমাকে বলতো যে কি ব্যাপার বলতো, এই লোকটা এত মহাপাজি, কাউকে ঠিক মতো বাড়িতে রাখবে না, ভাড়া দেবে 2 মাস 5 মাস করে, নতুন নতুন লোক আসবে পাড়ায়, পাড়াটা যেন বারোয়ারি হয়ে গেছে, একটা পার্মানেন্ট কাউকে রাখে না। উনি ওনার মন মর্জি মতো বাড়ি করে রেখেছে, 1001টা ঘর, ওনার অনেক বড় জায়গা, ওনার বাবার টাকার কোনো মানে কি বলে প্রবলেম ছিল না, প্রচুর টাকা পয়সা ছিল ওনার বাবার, ওই কাকুর বাবার। কাকু অ্যাকচুয়ালি জীবনে কোনোদিন কোনো চাকরিই করেনি। কাকুর বাবার জমি জায়গা, সেই আমলের বাড়ি বানানো, সেগুলি ভাড়া দিয়ে 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 কাকু একদম ছোট থেকেই খাচ্ছে। তো আমার বাবা তখন বলল যে দেখি পাশে একদিনকে লোকজন জড়ো করে যেতে হবে, বাড়িতে ভাড়া দিচ্ছ ঠিক আছে, রাতের বেলা এত চিৎকার চেঁচামেচি গালাগালি, আমরা তো থাকতে পারছি না এরকম করে। তারপর আমার বাবাই কথা বলে, বাবার অত মাথায় দেয়নি, সকালবেলা বাবা উঠে চাকরিতে চলে যান। আমাদের বোন আরতি, আমাদের বোন বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি ছাদে উঠেছি, ছাদে উঠে শীতের সময় রোদে বসে আছি, আর আমি এমন জায়গায় বসেছি ওখান থেকে আমাকে কেউ দেখতে পারবে না। আমি যা দেখলাম দিদিভাই নিজের চোখে, তুমি বিশ্বাস করবে না, আমি দেখছি বউটি স্নান করে এসছে, শাড়ি পরা, কাকু ইশারা করে ওনাকে ডাকলো, ওই বউটাকে, বউটা ঘরে চলে গেল, ঘরে গেল। তারপর ঠিক ঘন্টাখানিক পর বউটা আবার বেরিয়ে কাপড়টা ঠিক করতে করতে বেরিয়ে ঘরে চলে গেল, মানে যে ঘরে ওরা থাকে। কিন্তু বউটি একা এতক্ষণ কাকুর ঘরে কি করছিল? দুপুরবেলা শীতের সময় সবাই সবার মতো জানলা পাল্লা বন্ধ করে মশার উৎপাতের জন্য শুয়ে পড়েছে, কিন্তু ওই বউটা অল্প বয়সী কাকুর ঘরে 1 ঘন্টা কি করছিল? আর যখন বউটা বেরিয়ে যায়, তখন বউটা যখন ঢুকেছিল সেই রকম স্বাভাবিকভাবে দিদিভাই বেরোয়নি, কাপড়ের মধ্যেও কিছুটা আমি অশ্লীলতা দেখেছি কাপড়ের মধ্যে, তার মধ্যে তার চুল। আমার দেখে কিছু একটা ডাউট হয়, যদিও আমি ছোট মুখে বড় কথা, কাউকে তো এই কথা বলতে পারি না, আমি সেই কথাটা কাউকে বলিনি। কিন্তু আমি তারপর থেকে প্রায় সন্ধ্যাবেলা দুপুরবেলা আমি না ফলো করতাম, আর কিছু দেখতাম না, আর কিছুই দেখতে পারতাম না। আবার হট করে একদিন সন্ধ্যাবেলা দেখলাম কাকু ওই বউটার ঘরে গেল, যেতেই আমি দেখলাম এবার বউটা যেই ঘরটায় থাকতো ওই ঘরের জানলা আর ঘরের পাল্লাটা হচ্ছে এই আমাদের বোনদের বাড়ির দিকে মুখটা। কাকু যখন ঢুকলো তখন দরজাটা কাকু নিজে বন্ধ করে দিল। তাহলে এইটা কি করে হয়? কাকু একটা ভাড়াটিয়ার ঘরে ঢুকছে, একটা অল্প বয়স্কার ভাড়া দিয়েছে, বউ তার স্বামী নেই, এমন কি তার সাথে ব্যক্তিগত কথা আছে যে সে ভাড়াটিয়ার ঘরে ঢুকে রীতিমতো দরজাটা বন্ধ করে দিল? তাহলে তো তার হাজবেন্ড আসলে তখন যেতে পারতো। আমি না বিষয়টা ভাবলাম যে কিছু নিশ্চয়ই নোংরামি তো হচ্ছে এখানে। তখন আমি বাবাকে তো বলতে পারি না, এটা কখনোই হয় না। তো আমি আমার মাকে সাথে সাথে এসে মাকে বলি, মা রুটি করছিলেন, মাকে বললাম মা একটা কথা বলবো। মা আমাকে বললো কি হয়েছে বল। আমি বললাম মা জানো তো ওই পাশে ছেলে একটা মেয়ে নতুন বিয়ে করে এসছে না। বলছে কেন ওরা কি ঘর ছেড়ে চলে যাচ্ছে? মা ভেবেছে চলে যাচ্ছে, কেন ওরকম আসে চলে যায়। আমি বললাম না মা, জানো মা আমি 2 দিন এরম এরম দেখেছি। মা আমাকে বললো কি ছোট লোক মেয়ে এইসব নোংরা জিনিস দেখে কেউ, ও যা পারে করে মরুক গে, ওর গায়ে পোকা হয়ে মরবে, একদম ওইদিকে তাকাবি না। মা আমাকে বকা দিলেন আর এই কথা বললেন। আমি ভাবলাম যা বাবা, মাকে বলতে গেলাম তাও মা শুনলো না। তারপর দিদিভাই
আমি পড়াশোনা এসব নিয়ে থাকি। আমি সেরকমভাবে সামনে এক্সাম চলে আসলো, আর উঠতামও না, আর কি হচ্ছে না হচ্ছে ওই সব দিকে আমার কোনো নজর ছিল না। আমাদের বোন জানায়, দিদি ভাই ঠিক 2 মাসের মাথায় ছেলেটা গলায় দড়ি দিল ওই বাড়িতে। 2 মাসের মাথায় ছেলেটা গলায় দড়ি দিল। যখন গলায় দড়ি দিল তখন সন্ধ্যাবেলা মানে তখন 7টা 7:30 বাজে। 7টা 7:30 কি 7:45 এরকম একটা টাইম বলেছিল, মানে 7:30 দিয়ে 8টার মধ্যে সময়টা মারা যায়। পাড়াময় লোক হই 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 করে কাকুর বাড়ির সামনে, কাকুকে বলছে গেট খোল, গেট খোল, নোংরা নোংরা গালাগালি দিচ্ছে আর বলছে। আমার মা, আমার বাবা, আমি সব ছুটে গেলাম। পাড়ার সবাই চলে এসেছে, শুধু আমরা না। আমরা শুধু ভাবছি কি হচ্ছে। তখন শুনতে পাচ্ছি শুধু যেই জিনিসটা আমাদের বোন লক্ষ্য করেছে, সেইটা আমাদের বোন পর্যন্তই না, ওইটা আমাদের পাড়ার বহু লোকে জানতো যে ওই বউটার সাথে কাকুর একটা শারীরিক সম্পর্ক আছে। স্বামীটা সবকিছু দেখেছে, দেখে সুসাইড করে। এটা আমরা কি করে জানলাম? যখন পুলিশ থানা হয়, পাড়ার লোক পুলিশ থানা করে দিয়েছে। কারণ পাড়ার লোক তো এই জিনিসটা আমাদের থেকে আগেই অজ্ঞাত, আগেই জানে। শুধু এটা আমি, আমার মা না। যখন পাড়ার লোক পুলিশকে ফোন করে, পুলিশ আসে, পুলিশ এসে তখন কাকুকে অ্যারেস্ট করে। ওই বউটাকেও তোলে। বউটাকে পাড়ায় লোক ঘিরে ধরেছে। পুলিশকে বলছে পরে নিয়ে যাবেন, আগে বলুন কেসটা কি, ওর মুখ থেকে শুনবো। পুলিশ তো বাধ্য পাবলিকের কাছে। তখন বউটা নিজে বলছে যে আমি ওর সাথে বিয়ে করে আসি, ওর বাড়িতে আমাদের মেনে নেয়নি। ওই ছেলেটা যে মারা গেছে ওর বাড়িতে মেনে নেয়নি, আর ওই ছেলেটাকে কোনোদিন মেনেও নেবে না। ওর বাবা তেজ্যপুত্র করে দিয়েছে, ব্রাহ্মণ ঘরের ছেলে, মেয়েটা হচ্ছে মুসলিম, তেজ্যপুত্র করে দিয়েছে, নেবে না। আর ওই কাকু ওই মুসলিম মেয়েটার সাথে সব রকম শারীরিক সম্পর্ক, মানে যেটা বলে যৌবনের জ্বালা, সব চাহিদা মেটাতো। ওই 62 বছরের বুড়ো, 23-24 বছর, মেয়েটার বয়সও হবে না, এই মেয়েটার সাথে সহবাস করত। বুঝতে পারছো পৃথিবীটা কোথায় গেছে? তারপর পাড়ার কিছু কাকিমারা ছিলেন, আমার মাও দুটো চড় মারে, মেরে বলল তোর জন্য আজকে একটা মায়ের কোল খালি হয়ে গেল। হ্যাঁ, তুই যখন দেখলি যে তোর স্বামীকে কেউ মেনে নেবে না, তখন তুই এর সাথে সহবাস করতিস কেন? তখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলে যে আমাকে এই কাকু, উনি কাকু বলে, এদিকে আবার কাকুর সাথে শুচ্ছে। কতটা নোংরা ক্যারেক্টার ভাবো। বলছে ওই কাকু নাকি ওকে বলেছিল তুই আমার সাথে থাক, তুই আমার সাথে মানে যেরকম বউ থাকে সেরকম থাকবি, স্বামী তোর থাকুক গে, ও আমি ভাড়া টাড়া তোদের কাছ দিয়ে কিছু নেব না, তোর স্বামীর কাছ দিয়ে ভাড়ার টাকাটা নিবি, তোর হাত খরচা রেখে দিবি, আর তুই থাক, আমি তোকে আমার এই বাড়ি ঘর জমি জায়গা সব লিখে দেবো। মেয়েটা লোভে পড়ে কাকুর সাথে সহবাস করতো। এমনকি জানায় কাকু ওই 62 বছরের, কাকু বলা ভুল, কাকু বললে কাকুকে অপমান করা হয়, কাকু জাতি যারা আছেন, মানে ওই বুড়ো 62 বছরের বুড়ো রীতিমতো মানে যখন খুশি তখন ওর সাথে সহবাস করতো। বউটা কাঁদছে আর বলছে যে আমি বুঝতে পারিনি আমার স্বামী এরকম করবে। মধ্যরাতেও অনেক সময় স্বামীটা মদ খেত, স্বামীটা কাজ টাজ থেকে এসে মদ খেয়ে রাতে ঘুমাতো। বউটা মধ্যরাতে উঠে কাকুর ঘরে যেত। আবার অনেক সময় ওই কাকু নিজে ওই মেয়েটার বাড়িতে চলে যেত রাতের বেলা, স্বামী তো মদ খেয়ে ঘুমাচ্ছে, ওরা নিচে শুয়ে থাকতো। বউটা নিজের মুখ থেকে সব পুলিশ, পাড়া প্রতিবেশীর সামনে পুরো জিনিসটা বলে। ভাবতে পারছো কত নোংরা ক্যারেক্টার, পুড়িয়ে মেরে ফেলা দরকার ওরকম বুড়ো ভামকে। যাই হোক, আমারই রাগ হয়ে যাচ্ছে। তারপর মেয়েটাকে তো নিয়ে যায় পুলিশ, কাকুকেও নিয়ে চলে যায়। এইবার আমাদের বোন আরতি বলে, দিদি ভাই ছেলেটার বাড়ি থেকে না কেউ আসেনি ছেলেটার বাড়ি থেকে। পুলিশ নিয়ে গিয়ে পাড়ার লোকরা গিয়ে ছেলেটা সৎ কাজ হয়ে যায়। তারপর দিদিভাই তুমি বিশ্বাস করবে না,
ওই যে বাড়িতে কাকুর মানে ওই শয়তান বুড়োর বাড়িতে যারা ছিল কেউ কাকুকে টাকা দেয়নি। কাকু তো লকাবে ছিল, কেউ টাকা দেয়নি। যে যার মতো যা টাকা পেন্ডিং ছিল সবাই ঘর ছেড়ে বেরিয়ে যায়, একটা করে তালা মেরে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কেউ টাকা, ইলেকট্রিক বিল কিচ্ছু দেয়নি। পুরো বাড়িটা যেখানে একটা সময় প্রথমেই বললাম ফাঁকা থাকে না, প্রচুর লোক এক সপ্তাহের মধ্যে ভাড়া আসে, সেই বাড়িটা পুরো শ্মশান হয়ে গেল। 5খানা ভাড়া ছিল ওই মেয়েটাকে আর ছেলেটাকে নিয়ে, 5খানা ভাড়া, 5খানাই পুরো ফাঁকা। কাকুর একটা ঘর, 6টা ঘর, প্রায় 6 কাঠার উপর তারও বেশি হবে জায়গা জমি, সব ওরকম পড়ে থাকে। ধুলোয় ধুলো, পাতায় পাতা, ঘর নোংরা হয়ে যাচ্ছে। কে বেল করবে? কাকুর তো কেউ নেই, বেলটা করবে কে? কাকুর মেয়ে কাকুর কাছে আসেই না, কোনো ধোয়া নেই ছোঁয়া নেই, কিচ্ছু নেই। কাকু মরল কি বাঁচলো কোনো খোঁজ খবরও নেয় না। ওরকম ক্যারেক্টার, হয়তো মেয়ের সাথেও কোনো সময় খারাপ ব্যবহার করেছে। এখন তো নিউজে মোবাইল খুললেই যা দেখতে পারি, ফেসবুকে, পেপারে, হতে পারে মেয়ে লজ্জায় বলেনি, বাবার সাথে সম্পর্কই রাখেনি, এরকম তো অনেক আছে, হয়, এরকম তো হয়। কিন্তু যতক্ষণ কি আমাদের সামনে কোনো জিনিস খোলাসা হয়ে না আসে, আমরা ততদিন সেই জিনিসটা রিভিল করতে পারি না। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমাদের আরতি বলে, দিদি ভাই প্রায় 2-3 মাস হয়ে যায়, 2-3 মাস হয়ে যায় আমরা পাড়ায় লোকের মুখে মুখে শুনছি যে ওই বাড়িটা নাকি ভুতুরে বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ওই কাকুর বাড়িটা ভুতুরে বাড়ি হয়ে গেছে। তো আমরা সেরকম ভাবে দিনের বেলা যেই উনি ছাদে জামা কাপড় মিলতে গেলে, চুল টুল শুকাতে গেলে দাঁড়াতাম, সেরম ভাবে লক্ষ্য করতাম না। সবই তো লোক নেই, জোর নেই। লোকজন থাকলে হাঁটা চলা করলে, কাজ করলে কথাও বলতাম কারোর সাথে, কি গো কেমন আছো, কি রান্না করলে, আমাকে বলতো পড়াশোনা কেরম হচ্ছে। কেউই নেই, ওইদিকে তাকানো হয় না। কিন্তু পাড়ার লোক বলে যে আমার বাবাকে একদিন বাবা অফিস ফেরত যখন বাড়ি আসছে তখন বাবাকে ডেকে বলে যে অমুকদা, তোমাদের পাশে যে ওই বুড়োকে নিয়ে গেল, ছাড়া তো পাইনি, বউটা আর ও দুজনেই তো জেল হয়ে গেছে, কিন্তু পাড়ার লোকের চাপে জেলটা হয়েছে, নাহলে হয়তো পুলিশ ছেড়ে দিত। যাই হোক, তো তোমাদের ওই পাশে ওর বাড়িটা তো খারাপ হয়ে গেছে, তোমরা কিছু বুঝতে পারো না। আমার বাবা বলল, খারাপ হয়ে গেছে মানে? বলছে হ্যাঁ, অনেকেই দেখেছে যেই ছেলেটা গলায় দড়ি দিয়ে সুসাইড করে, এই ছেলেটার আত্মা নাকি ওই বাড়িটার যে রাস্তার উপর, তো তারপরে আমাদের বাড়ি রাস্তার উপরে যে ওদের ঢুকতে গেটটা থাকে, ওখানে নাকি রাতের বেলা দাঁড়িয়ে থাকে। এটা অনেকে দেখেছে। যে বলছে সে বলছে আমি রাত 11টা 13-14 হবে, হাট বার ছিল, হাট থেকে উনি হাটে প্লাস্টিক জিনিস বিক্রি করে, হোলসেলও দেয়। বলছে আমি টাকা তুলে নিয়ে জিনিস আমি বাড়ি ফিরছি, 11টা 13-14 হবে সময়। বলছে আমার যে আলোটা পড়েছে বাইকের, আমি পরিষ্কার আলোতে দেখছি যে ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে গাড়িটা স্লো করে দিই, চলছে স্লো করে, আমি ভালো করে দেখার চেষ্টা করছি। দেখলাম যে হ্যাঁ, যেই ভাইটা গলায় দড়ি দিয়ে মারা গেছে ওই ভাইটাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত শুকনো তার চেহারা, বলছে মুখটা পুরো শুকনো, কি রুগ্ন লাগছে, ফ্যাকাশে দাঁড়িয়ে রয়েছে। ওই কাকু দেখে কিন্তু গাড়ি নিয়ে তো ওখান থেকে যেতে হবে। উনি যখন আস্তে আস্তে দেখতে দেখতে জোরে করে সামনে আসে, বলছে সামনে যখন এসে আমি লাইটটা মারি তখন দেখলাম কেউ নেই। আর এই কথা সেই কাকু পরের দিন হাটে গিয়ে সবাইকে বলে। যখন বলে তখন অনেকেই বলে যে একদম বাস্তব, একদম বাস্তব, যে সত্যি ওই ছেলেটাকে ওখানে দেখা যায়। এইটা জানার পর আমাদের বোনের কৌতূহল বশত আরতি বলে, দিদি ভাই একদিন রাতে 9টার সময় আমি ছাদে উঠি, আমার বাবা মা টিভি দেখতে খুব মত্ত, টিভি দেখছে, আমি একা একা উঠেছি। উঠে বলছে দিদি, তখন দাদাগিরি হতো, ওই সময়ের কথা এটা, দাদাগিরি। বলছে আমি একা একা উপরে উঠেছি, উঠে আমি না চুপ করে ওই দিকে তাকিয়ে দাঁড়িয়েছি, পুরো শ্মশান। তার পাশের বাড়ি বাড়ি সব লাইট জ্বলছে, লোকজন আছে, কিন্তু ওই বাড়িটায় লাইট টাইট সব তো বন্ধ। প্রায় 5-6 মাস ধরে ওরকম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, কেউ নেই, যারা যারা ভাড়া ছিল সবাই তো চলে গেছে। বলছে দিদি ভাই আমি
পরিষ্কার দেখলাম ওই এত বড় বাড়ি তো বারান্দা দিয়ে কেউ একজন স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, আর ঠিক যেই ছেলেটা গলায় দড়ি দিয়েছিল ও ওই সময় স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরেই ছিল। ঠিক ওই ছেলেটার মতো, আমি মুখ দেখিনি, ওই ছেলেটারই মতো ওই বারান্দা দিয়ে একা একা না হাঁটছে, ঘুরছে, যেখানটা ওরা থাকতো ওই বাড়িটার ওখান থেকে ঘোরাঘুরি করছে। আমাদের বোন বলে, দিদিভাই আমি ছুটতে এসে যখন মাকে বাবাকে বলি, আমার বাবা বলল, তোমার এত সাহস কে দিয়েছে, কেন গেছো? পাড়ার লোক সবাই বলছে যে এরকম ওই ছেলেটার হাতটাকে দেখা যাচ্ছে, আমরা কি করব? হ্যাঁ, কে করেছে কেলোর কীর্তি? বউও রয়েছে আর ওই বুড়ো ভামও রয়েছে। এখন স্বামীটা এখানে পাড়ার লোককে দেখা দিচ্ছে, ওর আত্মা তো শান্তি হয়নি, ওর তো কাজই হয়নি। আমাদের আরতি বলে, দিদি ভাই আমার বাবা আমাকে খুব বকা দেয় আর আরতির জ্বরও আসে। আরতি বলে আমার সেদিন রাতে খুব জ্বর আসে, শরীর খারাপ হয়। তারপর মা কালীবাড়ি নিয়ে গিয়ে আমাকে জল পড়া তেল পড়া দেয়, মাদুলি দেয়, মায়ের ঘটের পায়ের ফুল দিয়ে। তারপরে তো আমি সুস্থ হই। কিন্তু আমার বাবা তখন বলল যে এই জিনিসটা তো ভালো না। এবার ওই যে কাকু যে জেলে রয়েছে তার ওই সাইডে, আমরা এই সাইডে থাকি, ওই সাইডে লোকরাও বলল যে এরকম আমারও বাচ্চা মেয়েটার খুব শরীর খারাপ হচ্ছে, ওনার একটা 6 বছরের মেয়ে আছে, মানে এমনি শরীর খারাপ হচ্ছে। বলছে এরকম তো আগে কোনোদিন হয়নি, হতে পারে কোনো একটা এফেক্ট হচ্ছে, জায়গাটা তো খারাপ দূষিত হয়ে গেছে না। তারপর ক্লাবের সদস্যদের সাথে বলে পুলিশের সাথে যোগাযোগ করলো। ক্লাবের সদস্য যারা, পুলিশের সাথে যোগাযোগ করতে সেই ছেলেটার বাড়ির সাথে আমাদের যে ক্লাবের সদস্য, আমার বাবা, এনারা সব ছেলেটার বাড়ির যে বাবা মা ছিলেন ওনাদের সাথে যোগাযোগ করে। ওনাদের সাথে যখন যোগাযোগ করে ওনারা তখন বলল ওই ছেলের জন্য আমরা কোনো কিছু করতে পারবো না। ভালো হয়েছে। যাই হোক, পুলিশের চাপে, পাড়ার যে আমাদের ক্লাবের সবার চাপে তখন ওই বাবা আর মা শ্রাদ্ধ শান্তিতে মদত করে। ওরে ওই বাড়িতেই হয় নাম কীর্তন অনুষ্ঠান, শ্রাদ্ধ শান্তি, পাড়ার কেউ যায়নি। ওই যা রান্না করেছে কয়েকজন বাইরে দিয়ে এসছিল, আর ওই ছেলেটার বাড়ির কয়েকজন এসছিল, পাড়ার কেউ খায়নি। সবাই ওই একটু মিষ্টি মুখ করেছে, ব্যাস এই পর্যন্তই। তারপর থেকে আমাদের আরতি বলে, দিদি ভাই আর পাড়ায় ওরকম কিছু হয় না। আর ওই বাড়িটা রয়েছে, বুড়ো ওখানে আর থাকে না। ওই বাড়ি ওরম পড়ে রয়েছে, বাড়ি বুড়ো বিক্রি করে দিয়েছে না কি আছে জানি না। বুড়োকে দেখা গেছিল, বুড়ো এসছিল, সপ্তাহখানেক মতো ছিল। লোকে যাচ্ছে তাই করে নোংরা ভাষা বলতো, মানে গালিগালাজ করতো। ও ওখান থেকে কোথায় চলে গেছে আমরা কেউ জানি না। ওই বাড়ি পড়ে রয়েছে, বিক্রি করলে তো কেউ না কেউ আসতো, আশা করি ও বিক্রি করেনি, বাড়ি ওরকম পড়ে আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে কি জানো, ক্যারেক্টারের দোষ। 1 নম্বর হচ্ছে ক্যারেক্টারের দোষ 62 বছরের সেই কাকুর। আর সব থেকে বড় দোষী হচ্ছে সেই মেয়েটা। স্বামীর সাথে বিয়ে করে স্বামীর সম্পত্তি পাবে না বলে সেই বুড়ো ওর শরীরের মানে কি বলবো, লালসা মেটানোর জন্য ওকে ট্যাপ করে, তোকে আমি বাড়ি ঘর জমি সব লিখে দেবো, তুই আমার সাথে থাক। দিনের পর দিন স্বামীটাকে মিথ্যে কথা বলে ওই 62 বছরের বুড়োর সাথে সহবাস করত। দুপুরে রাতে যখন ইচ্ছা হতো, সন্ধেবেলা। স্বামীটা সেটা দেখেছিল বলেই গলায় দড়ি দেয়। আর ওই বাড়িতে 5 মাস 4 মাস লোক থেকে কেন ভাড়া উঠে যেত সেইটা পরিষ্কার হয়ে যায় পরে সবার কাছে। কাকু ওই বাড়ি যারা থাকতো তাদের বউর সাথে, মেয়ে থাকলে বড় মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। পরে শোনা যায়, মানে আগে ছিল ভাড়া, তারা পরে এসেছিল, ওই ঘটনা শোনার পর অন্য জায়গায় চলে গেছিল ভাড়া। তারা বলে আমার বড় মেয়েটা 21 বছর বয়স, বড় মেয়েটা একদিন ওরকম মানে কাজ করছিল বসে কলপারে, ওই বুড়ো এসে বলছে কি, মামুনি তোমায় একটু জল টেনে দেবো? তা নতুন ভাড়া গেছে, একটা লাজুক ভাব, চেনে না। বলছে হ্যাঁ জেঠুমশাই দেন, আপনি দেবেন, পারবেন? বলছে হ্যাঁ, আমি তো সারাদিন খাই দাই ঘুরে বেড়াই, আমার তো খাওয়া হজম হয় না, আমি একটু জল টিপে দিই তোমাকে, তুমি বাসনগুলো মেজে নাও। তো মেয়েটা বাসন ধুচ্ছিল আর ওই বুড়ো ভাম শয়তান জল টিপছিল। টিপতে মানে ইচ্ছা করে
ওমা ওমা পড়ে গেলাম মাগো বলে এরকম করে মেয়েটাকে জড়িয়ে ধরে কলপারে। মেয়েটা কোনো রকম বসেছিল, স্লিপ করে পড়ে যায় আর বুড়ো গায়ের উপরে পড়ে যায়। তারপর দেখো একটা অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ওই সুযোগে বুড়ো মেয়েটার একটা খারাপ জায়গায় হাত দেয়, স্পর্শ করে। সেইটা মেয়েটা কাঁদতে কাঁদতে মাকে বলে, মা এরকম আমাকে এরকম করে জোরে স্পর্শ করে মা, ইচ্ছা করে। আরে বাবা, শরীরটা আমার, একটা মানুষ চাপাচাপির মধ্যে গায়ে একটা স্পর্শ হওয়া আর একটা মানুষ চাপাচাপির মধ্যে একটা টাচ করা ইচ্ছা করে, সেটা বোঝা যায়। মেয়েটা কাঁদতে কাঁদতে ওর মাকে বলে, তারপর ওরা ঘর ছেড়ে দিয়েছিল। বুঝতেই পেরেছে এই বুড়োর ক্যারেক্টার ভালো না। এরকম অনেকের সাথে সেই বুড়ো করেছে। এখনো বুড়ো কিন্তু কোথায় আছে এখন কেউ জানে না। ওই বুড়ো কোথায় আছে, বাড়িটা ওরকম পড়ে আছে এখনো পর্যন্ত, বিক্রি করেছে নাকি কেউ জানে না। ওরকম তালা মারা অবস্থা, 1 সপ্তাহ ছিল, তালা ফালা মেরে সব ওরকম রেখে দিয়ে বুড়ো কখন কোথায় বেরিয়ে গেছে কেউ জানে না, চলে গেছে। তো দর্শক বন্ধুরা, বলো তো মানুষ কোথায় ভাড়া যাবে, ভাবো। চলো তোমাদের এবার তাড়াতাড়ি করে আমি কমেন্টটা পড়ি। আর আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। ঘটনাটা যেরকম ভয়ঙ্কর, সেরকম শিক্ষামূলক, আর সেরকম আমি মনে করলাম মানুষ সতর্ক হতে পারে, মানুষ কতটা লোভী হয়। ছেলেটার কি দোষ ছিল? ভালোবেসে তো মেয়েটাকে বিয়ে করেছিল, কি দোষ ছিল? ভালোবেসে বিয়ে করেও মেয়েটাকে চিনতে পারিনি, মেয়েটা কতটা লোভী ছিল। তো চলো আজকে আমাদের প্রশ্নগুলো বলি। প্রশ্নটা হচ্ছে, আমাদের যে আরতি বোন ঘটনাটা বলে, তার বাড়ির পাশের কাকুর বয়স কত ছিল, আর কাকুর সেই বাড়িতে কটা ভাড়াটিয়া ছিল? ঠিক আছে, উত্তর কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, তো চলো, খুব ইজি, আমি জানি তোমরা সবাই পারবে, সবাই। প্রথম কমেন্ট করেছো সমীর মাইতি, পাপ্পু দে, সন্তুর দুনিয়া, সুপর্ণা দি, রত্না সরকার, সন্তুর দুনিয়া, সুপর্ণা দি। আমি ভালো আছি সুপর্ণা দি, তুমি কেমন আছো? নীলিমা সিং, তারপরে অনুসুয়া, তারপর কমেন্ট করেছো রূপা দে, তারপর সুপর্ণা দি, তারপরে মামুনি হালদার, সন্তুর দুনিয়া, সন্তুর দুনিয়া, আজকে মনে হয় সেরা সন্তুর দুনিয়া আমাদের কমেন্ট করেছে বোন। নীলিমা সিংহ, ভাস্কর অধিকারী, আব্দুল হক ভাই, রেশমি ভট্টাচারিয়া, অ্যাঞ্জেলিনা সোরেন, অভিজিৎ দোলই, মৌরয়, সমীর মাইতি, সুপর্ণা সিল কুন্ডু। আচ্ছা সুপর্ণা শীল কুন্ডু, আপনাকে আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, আপনি আমাকে কমেন্ট বক্সে পিন করা রয়েছে আমার নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপ করেন। আপনার অনেক বুঝতে পারছি, জানার জন্য কৌতূহল, আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো। এই মুহূর্তে আমার যে ঘটনাগুলো আছে আমি এই মুহূর্তে সেগুলোই শেয়ার করছি। এখন তারাপীঠের ঘটনাটা আমি দিচ্ছি না, তবে আপনি যদি জানতে চাইছেন তো আপনি আমাকে পার্সোনালি কিন্তু একটুখানি মেসেজ করেন। পিন্টু ঘোষ, সুপর্ণা সিল কুন্ডু, শুভঙ্কর ঘোরই, মা আর মেয়ে, শাশ্বতী দে, বর্ষা সরকার, বনু পরপর 4টে কমেন্ট করেছে, প্যান্থার গেমিং ওয়াইটি, তামিমা সামরোস, সুবাতি, আবারও বর্ষা, কাকে বলবো সন্তুর দুনিয়া না বর্ষা, দুজনেই কি সেম সেম। তারপর টুকু সাবারবাল, নো ওয়ান ভাই, কৌশিকী ঘোষ, সুমনা ভট্টাচার্য, রাজীব চাসওয়াল, হোয়াইট কিং বনু বলেছে লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। আবারও হোয়াইট কিং বনু কমেন্ট করেছো, টিনা ঘোষ, মৌ ঘোষ, প্রদীপ দাস, পিঙ্কি খাতুন বনু। পিঙ্কি বনুর বাড়িতে আজকে আমার যাওয়ার কথা ছিল, মানে আমি যাব বলিনি, আমি যাবো এর মধ্যে। বোনের সাথে আমার কথা হয়েছে, বোন আজকে বলছিল দিদিভাই এসো এসো, যাবো বোন, তোমাকে বলছি পিঙ্কি যাবো, ঠিক আছে? আর যা যা বলেছি সব কিন্তু তৈরি রাখবে, ঠিক আছে?
চা খাবো, জল খাবো। আমি তো এমনি কারোর বাড়ি যাই না, আমি আমার একটা ইয়ে আছে, কিন্তু বোনটাকে আমার খুব ভালো লাগে। আর বোনটা আমার সাথে অনেক কথা হয়, বোনটা কাছে যাব, ওর সাথে দেখা করতে, কথা বলতে। ওর একটা পুচকি আছে, বারাসাতে থাকে বোন। মধুমিতা মাইতি, সুজাতা দাস, পারমিতা সাহা, টিনা আচারিয়া, রেখা অধিকারী, জয়শ্রী ঘোষ, চন্দনা গোপে, শাশ্বতী সাউ, তারপরে রুমিতা ঘোষ, তারপর রুমিতা আবারও কমেন্ট করেছো, তারপরে সোমা দাস পরিবার থেকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা খুব ভালো করে তোমরা আনন্দ করো ঈদের। আর আজকে যেতে যেতে মনে থাকে যেন প্রশ্নগুলো কি কি বলেছি। সবাইকে গুড নাইট, লাভ ইউ অল, টাটা। চলো।